আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। 47th বিসিএস পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব। আপনি আজকের প্রশ্ন সমাধানটাকে একটা টেস্ট ধরতে পারেন। আমি যখন প্রশ্ন দেখাবো আপনি নিজের মতো করে উত্তরটা ভাবতে পারেন। এবং আমরা জানি বিসিএস পরীক্ষার প্রশ্ন সমাধান করাটা খুব জরুরি, কারণ বাংলাদেশের সব ধরনের চাকরি পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় বিসিএস পরীক্ষার প্রশ্ন ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এসে থাকে। ফলে বুঝে শুনে আমরা প্রশ্ন সমাধান করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। শুরু করছি বিসমিল্লাহ করে। প্রথম প্রশ্নটা, আই স্পিচ মেড উইদাউট এনি প্রিভিয়াস থট, প্রিপারেশন অর প্র্যাকটিস ইজ কল্ড। যে বক্তৃতাটা দেওয়া হয়েছে আগের কোনো চিন্তা, প্রস্তুতি বা প্র্যাকটিস ছাড়া, তাকে আমরা কি বলি? এই প্রশ্নটা অবশ্যই বিসিএস পরীক্ষার আগের প্রশ্ন, মানে বিসিএস পরীক্ষায়ও বিসিএস পরীক্ষার আগের প্রশ্ন আসে। উত্তরে আপনি নিশ্চয়ই চুজ করেছেন এক্সটেম্পোর স্পিচ। ওকে, দেন which one has the identical singular and plural form? নিচের চারটা নাউনের কোনটা সিঙ্গুলার যা প্লুরালও তা? নাম্বার টপিক থেকে আসছে। উত্তরে আপনি অবশ্যই চুজ করেছেন ডাইস। ডাইস শব্দের সিঙ্গুলার তা যা, প্লুরালও কিন্তু তা। এবং এরকম প্রশ্ন বিশেষ পরীক্ষা আগেও এসছে একবারে হুবহু প্যাটার্নে। তাহলে এখানে মেমোরেন্ডাম হলো সিঙ্গুলার, মেমোরেন্ডা সিঙ্গুলার, প্লুরাল। স্টিমুলাস সিঙ্গুলার, প্লুরাল হলো স্টিমিউলি। তারপরে ওয়েসিস সিঙ্গুলার, ওয়েসিস, এস আই এস এর জায়গায় এস ই এস হবে, প্লুরাল। আর ডাইস শব্দের সিঙ্গুলার যা, প্লুরাল কিন্তু তা। দেন সিলেক্ট দ্য সেন্টেন্স ইন উইচ ফার্স্ট ইজ অ্যান অ্যাডভার্ব, মানে কোন সেন্টেন্সে আসলে ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব আকারে বসা আছে। এবং পার্টস অফ স্পিচ মোডের প্রশ্ন তো বাংলাদেশের এমন কোনো পরীক্ষা হয় না যেখানে আসে না। ফার্স্ট শব্দটা কোন সেন্টেন্সে অ্যাডভার্ব আকারে বসা আছে? আপনি একটু পজ করে চিন্তা করেন। ইয়েস, আমরা জানি অ্যাডভার্ব আকারে যদি বসতে হয় ফার্স্ট শব্দটা ভার্বকে মডিফাই করতে হবে, তাই তো? আসেন, উত্তরে আমরা অবশ্যই পেয়ে গেছি প্রথমটাই, ডোন্ট ড্রাইভ সো ফাস্ট, মানে চালাইও না। কিভাবে? অনেক দ্রুত চালাইও না। তাহলে ফার্স্ট শব্দটা কিন্তু আমাদের ড্রাইভ ভার্বটাকে মডিফাই করছে, ফলে ফার্স্ট শব্দটা অ্যাডভার্ব। বাকিগুলোকে আমরা একটু দেখে যাব। টেকনোলজি ইজ এক্সপান্ডিং এট আ ফাস্ট পেস, আমরা বুঝতে পারছি পেসটা নাউন, তাহলে পাস্টটা এখানে কি ভাই? অ্যাডজেক্টিভ। দেন মুসলিমস ফাস্ট ডিউরিং রমাদান, মুসলমানরা রোজা রাখে রমজান মাসে, তাহলে ফাস্ট মানে কিন্তু রোজা রাখা, এখানে ভার্ব। দেন ঘ নম্বরে, উশেশি ওয়েন্ট অন আ 24-hour ফাস্ট টু ডিটোর। ডিটোর মানে হলো শরীরের অপ্রয়োজনীয় যে সাবস্টেন্স গুলো আছে বা টক্সিক গুলো আছে এগুলোকে ফেলে দেওয়া যে প্রক্রিয়া, ওটাকে ডিটক্স বলে। তাহলে 24 ঘন্টা রোজা রাখছে। তাহলে এখানে এই যে 24-hour ফাস্ট, এখানে ফাস্ট শব্দটা কিন্তু ভাই নাউন। এই 24 আওয়ার এটা কিন্তু অ্যাডজেক্টিভ, আমরা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ পড়েছি, তাই না? তাহলে 24 আওয়ার্স বলা যাবে না, এখানে 24-hour ফাস্টটা এখানে রোজা নাউন অর্থে এসেছে। তাহলে আমরা প্রথম সেন্টেন্সে ফার্স্টটাকে পেলাম অ্যাডভার্ব আকারে, ড্রাইভ ভার্বটাকে মডিফাই করেছে। সেকেন্ড সেন্টেন্সে ফেস নাউনকে মডিফাই করায় ফার্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ। থার্ড সেন্টেন্সে ফার্স্ট শব্দটা ভার্ব আকারে বসে রোজা রাখা, এন্ড ফোর্থ সেন্টেন্সে ফার্স্ট শব্দটা এখানে নাউন আকারে বসেছে। আমাদের উত্তর হলো ক নাম্বারটা, প্রথমটা। ওকে, দেন ইট ওয়াজ আ কাওয়ার্ডলি অ্যাটাক অন আ ডিফেন্সলেস ম্যান। এখানে কাওয়ার্ডলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আমরা জানি আমরা এলওয়াই দেখলেই একটা শব্দের আন্দাজে অ্যাডভার্ব বলি না, আমরা বরং দেখি শব্দটা বাক্যের কোথায় বসা আছে। যেহেতু একটা সেন্টেন্সে দিয়ে রেখেছে, আলাদা করে দিলে আমরা হয়তো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নিয়ে চিন্তা করতাম। এখানে অ্যাটাক শব্দটা যেহেতু নাউন, তাহলে আমরা অবশ্যই কাওয়ার্ডলি শব্দটাকে অ্যাডভার্ব না বলে কি বলবো? অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ বলবো। ইয়েস, অবশ্যই অ্যাডজেক্টিভ। এন্ড দেন দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ। এখানে ফার্স্ট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? অবশ্যই কঠিন না এই টাইপের প্রশ্ন, এই ফার্স্ট শব্দ দিয়ে বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে। ইয়েস, বাকির অর্থ বুঝলেই পেরে যাবেন। ফার্স্ট শব্দটা এখানে কোনোভাবে ভার্ব না। ইয়েস, এখানে ফার্স্ট শব্দটার অর্থ আসলে বিসাইড। তাহলে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, মানে নদীটা গেছে গ্রামের পাশ দিয়ে। ওকে, তাহলে অবশ্যই আপনি ফার্স্ট শব্দটাকে বলবেন প্রেপোজিশন। কি? দ্য রিভার ফ্লোজ পাস্ট দ্য ভিলেজ, মানে কি? দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ। দেন ইহানা স্লিপস অনলি ফর 4 hours a night। ইহানা কেবলমাত্র 4 ঘন্টা রাতে ঘুমায়। এখানে স্লিপ শব্দটা কেমন ভার্ব? কজেটিভ, ইন্ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ফ্যাক্টিটিভ? অবশ্যই কজেটিভ ভার্ব না, ফ্যাক্টিটিভ ভার্ব না। আমরা জানি ফ্যাক্টিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকে। হি
উই মেড হিম ক্যাপ্টেন, ফ্যাক্টরি ভার্ব দুটো অবজেক্ট থাকে। এখানে ট্রানজিটিভ অথবা ইনট্রানজিটিভ নিয়ে আমাদের মূলত কাজ। আমরা জানি ট্রানজিটিভ ভার্বের একটা অবজেক্ট থাকে আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে আপনি আগে দেখেন স্লিপ ভার্বটার পরে অবজেক্ট আছে নাকি নাই। অবজেক্ট কেমনে বের করি আমরা? বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলে সেটা হলো অবজেক্ট, আর এই অবজেক্ট থাকলে এর আগের ভার্বটার আমরা বলি ট্রানজিটিভ ভার্ব। তাহলে আপনি দেখছেন ইহানা স্লিপস, ইহানা ঘুমায় 2 ঘন্টা এক রাতে, মাত্র 2 ঘন্টা 4 ঘন্টা রাতে কেবল 4 ঘন্টা ঘুমায়। তারপরে আপনি অবজেক্ট পান না, আপনি অ্যাডভার্বিয়াল পাইছেন। অবজেক্ট যেহেতু নাই ফলে আপনি এটাকে বলবেন কি ভাই? ইনট্রানজিটিভ ভার্ব। একটু পরে আমরা অন্য প্রশ্ন কিন্তু ট্রানজিটিভ ভার্ব দেখব। আসেন, তাহলে আমরা এখানে পেয়ে গেছি স্লিপ শব্দটা কি? ইনট্রানজিটিভ ভার্ব। বিশেষ পরীক্ষা আগেও কিন্তু প্রশ্ন আসছিল এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দিয়ে এরকম একটা বাক্য। ওকে, দেন হি স্টার্টেড টিচিং হ্যামলেট। সে হ্যামলেট পড়া টিচিং শুরু করছে। আমি প্রশ্নে যাব, এই স্টার্টেড শব্দটা কিন্তু ভাই একটা ট্রানজিটিভ ভার্ব। বলুন কেমনে? ওই যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করেন আগে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে পারেন কিনা? পারেন। কিন্তু হি স্টার্টেড, সে শুরু করছে, সে কি শুরু করছে? উত্তর কিন্তু পাইছি, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টের মতো যেহেতু পাইছি আমরা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাইছি মানে অবজেক্ট আছে। অবজেক্ট থাকলে ভার্বটা আমরা বলি কি ভাই? ট্রানজিটিভ ভার্ব। বাট আমাদের প্রশ্ন এখানে এটা না, আমাদের প্রশ্ন হলো টিচিং কি পার্টিসিপল, ইনফিনিটিভ, ভার্বাল, নাউন নাকি জেরান্ড? আমি ক্লাস নিয়েছি এই পয়েন্টটা ধরে, আমার ইউটিউব চ্যানেলে ক্লাসও আছে, জেরান্ড পার্টিসিপল নিয়ে একবার লম্বা ক্লাস আছে 40-50 মিনিটের, সব ক্লিয়ার করে দিয়েছি। আমরা যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো ভার্ব প্রশ্ন করার পর ভার্ব প্লাস আইএনজি পাই, সেটা অবশ্যই জেরান্ড। তাহলে হি স্টার্টেড, সে শুরু করছে। সে কি শুরু করছে? টিচিং শুরু করছে। অবশ্যই এটা কি বলবো ভাই বোন? জেরান্ড। ইয়েস, অবশ্যই এটা কি? জেরান্ড। তাহলে হি স্টার্টেড টিচিং হ্যামলেট, সে হ্যামলেট পড়ানো শুরু করছে। কিন্তু হ্যামলেট শব্দটা দেখলে আমাদের কাছে নিশ্চয়ই হেলমেট বলেন না, হ্যামলেট। হ্যামলেটের কথা আসলেই শেক্সপিয়ারের কথা মনে পড়ে। হ্যামলেট শব্দের অর্থ দিয়েও বিশেষ পরীক্ষায় প্রশ্ন আসছে কিন্তু। দেন শি ওয়াজ মেরিড ড্যাশ আ রিচ ম্যান। প্রিভিয়াস কোশ্চেন সামহাউ প্রিপোজিশন থেকে আসছে। তাহলে হি ওয়াজ মেরিড উইথ বলা যাবে না ভাই, কারো সাথে বলতে আমরা উইথ ব্যবহার করি নর্মালি, বাট কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বলতে আমরা মেরিড অবশ্যই টু বলি। কি বলি ভাই? মেরিড টু। তাহলে শি ওয়াজ মেরিড টু আ রিচ ম্যান, তারে বিয়ে দেওয়া হয়েছে ধনী মানুষের সাথে। হ্যাঁ, ধনী মানুষের সাথেই তো বিয়ে দিবে, টাকা না থাকলে বিয়ে দেয় না আর কি। আপনি ভালো মানুষ হইলেও আপনারে বিয়ে দিবে না যদি আপনার টাকা না থাকে। এটা আমাদের সমাজের একটা কালচার। ইভেন যারা বলেন যে টাকার গুরুত্ব দেওয়া দরকার নেই, টাকার গুরুত্ব দরকার নেই, যায় দেখেন উনি নিজেও টাকারে খুব গুরুত্ব দেয়। টাকা ছাড়া উনি কিছু বুঝে না ভাই বোন। উইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং? সিবলিং শব্দটা কেমন জেন্ডারে ফেলবেন? সিবলিং দ্বারা কি বোঝায়? হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ? আপনার কয়জন সিবলিং আছে, মানে আপনার ভাই বোন কয়জন আছে, এটাকে বোঝায়। তাহলে সিবলিং দ্বারা কি বোঝায়? ভাই বোন একসাথে। তার মানে ছেলেরও বোঝায় না, মেয়েরও বোঝায় না, একসাথে বোঝায়। এটা কি বলি আমরা? অবশ্যই কমন জেন্ডার বলবো আমরা। কি বলবো? কমন জেন্ডার। তাহলে সিবলিং দ্বারা যেহেতু ছেলে মেয়ে দুজনে একসাথেই বোঝায়, আমরা কিন্তু বলছি কমন জেন্ডার। দেন ফাইন্ড আউট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কোন মানটা কারেক্ট? প্রিভিয়াস কোশ্চেন, নিশ্চিত আপনি প্রিভিয়াস কোশ্চেন ঘাটলেই শব্দটা পাবেন। রেমিনিস কি? রেমিনিজেন্স, 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 রেমিনিজেন্স। প্রথমটাই আমাদের উত্তর, একবারে প্রথমটা। রেমিনিজেন্স, সিটা সাইলেন্ট, রেমিনিজেন্স। তো বাক্য লিখেছি হিজ স্টোরি ওয়াজ ফিল্ড উইথ রেমিনিজেন্স। তার গল্পটা পরিপূর্ণ ছিল স্মৃতি দ্বারা অফ চাইল্ডহুড ডেজ ইন দ্য ভিলেজ। মানে তার গ্রামীণ জীবনের স্মৃতি দ্বারা পরিপূর্ণ ছিল তার গল্পটা। রেমিনিজেন্স মানে কি? স্মৃতি। ওকে, দেন the idiom smell a rat means to, ভাই প্রিভিয়াস কোশ্চেন, স্মেল আর রেট বোঝানোর কিছু নাই, সন্দেহ করা। স্মেল আর রেট কোথায় আছে ভাই? স্মেল আর রেট এই দেখেন, সাসপেক্ট সামথিং রং, তার মানে সন্দেহ করা। দেন সিলেক্ট দ্য সিনোনিম ফর ইনক্লিমেন্ট। ইনক্লিমেন্ট শব্দের সিনোনিম কি? ইনক্লিমেন্ট, ইনক্লিমেন্ট অবশ্যই উত্তর হলো রাফ। ইনক্লিমেন্ট মানে হলো আনপ্লিজেন্টলি কোল্ড, ওয়েট অথবা স্টর্মি। ইনক্লিমেন্ট মানে হলো সহজ না, রাফ। বাকিগুলো কিন্তু পজিটিভ। দেখেন অ্যাফেইবল, মাইল্ড, জেনিয়াল, তিনটাই কিন্তু পজিটিভ। কোমল, অমায়িক, হ্যাঁ এমনটা বোঝায়। আর রাফ মানে তো কঠিন। তাহলে ইনক্লিমেন্টের সাথে যাই হলো রাফটা। দেন আসেন, টেল মি ফ্র্যাঙ্কলি ওয়াই ইউ ডিড দিস।
এই ওয়াই ইউ ডিড দিস এটা কোন ক্লজ আন্ডারলাইন করে দিয়েছে। এবং ফ্রেজ এন্ড ক্লজ আমাদের পরীক্ষাগুলোর একটা কমন টাইপের কোয়েশ্চেন। ওয়াইটাকে এখানে ক্লজ মার্কার, তারপর কিন্তু সাবজেক্ট লাগবে। হ্যাঁ, সাবজেক্ট আছেও বটে, এমবেডেড কোয়েশ্চেন আকারে আমরা পড়ি। এখানে বলতে হবে ওয়াই ইউ ডিড দিস, এই আন্ডারলাইন করা পার্টটাকে আমরা কোন ক্লজ বলবো, অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো না কিন্তু। ইয়েস, এটাকে আমরা বলবো টেল মি, দয়া করে বলো, টেল মি ফ্র্যাঙ্কলি, এক মন খুললে বলো আমারে ওয়াই ইউ ডিড দিস, কেন তুমি এটা করছো। তাহলে আপনার ভাবতে হবে এভাবে যে টেল মি ফ্র্যাঙ্কলি, মন খুলে আমারে বলো, কি বলবো। দেখেন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাইলে কিন্তু আপনি অবজেক্ট পান, কি পান, অবজেক্ট পান। আর অবজেক্ট পাইলে আপনি কিন্তু সেটার অবশ্যই নাউন ফ্রেজ বা নাউন ক্লজ বলবেন, তাই না। তাহলে টেল মি ফ্র্যাঙ্কলি, মন খুলে আমারে বলো, কি বলবো, কেন তুমি এই কাম করছো, তাহলে আপনি কি বলবেন, নাউন ক্লজ। ওকে, নাউন ক্লজ। নেক্সট, the prefix non can be added to, এই নন শব্দ, নন প্রেফিক্সটা, প্রেফিক্স মানে আগে বসে, নন প্রেফিক্সটা কোনটার আগে নরমালি বসে। নন অফিস আমরা বলি, নন রেগুলার বলি না ভাই, ইরেগুলার বলি। নন পার্টিজান, নন অবে বলি না, ডিজ অবে বলি, নন পার্টিজান বলি, মানে কোনো পার্টির না আসে, পক্ষপাতিত্বপূর্ণ না আসে, এটা বোঝাচ্ছে। তাহলে নন পার্টিজান শব্দটা হয়, তাহলে নন শব্দটা বসতে পারে পার্টিজানের সাথে, নন পার্টিজান। দেন আইডেন্টিফাই দ্য কারেক্ট পেসিভ ফর্ম অফ ফর্ম আই হার্ড হার সিং। প্রিভিয়াস কোশ্চেন ভাই, অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন। আই হার্ড হার সিং, এই হার্ড, তারপরে মেক, সোহার কিছু শব্দ আছে অ্যাক্টিভ সেন্টেন্সে, তাদের পরে যে ভার্বটা আছে তাদের আগে টু লিখতে হয় না, বাট পেসিভে এই হার্ড শব্দের পরে যে ভার্বটা আছে তার আগে টু লিখতে হয়। আই হার্ড হার সিং, তাহলে এবার আপনি পেসিভের যেই নর্মাল স্ট্রাকচার, ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, আগে একটা অক্সিলারি, এবং সিং এর আগে আপনি টু সিং খুঁজবেন, সহজ হিসাব। টু সিং আমাদের চারটা অপশনের কয় জায়গা আছে, 2 জায়গা আছে। এবার আসেন, টু বি সাং তো দরকার নাই আমাদের, আমরা এটারইতে মানে পেসিভ মোড করেছি। শি ওয়াজ হার্ড, তারাই শোনানো হয়েছে, টু সিং বাই মি, এটা বোঝাচ্ছে। তাহলে আই হার্ড হার সিং, আমি শুনেছিলাম তারা গান গাইতে। পেসিভ করতে গেলে এখান এই প্রশ্ন আমরা করে নেই জন্য যে হার্ড শব্দটা, হার্ড শব্দের পরে যে ভার্বটা আসবে সেটারে বেস ফর্মে রাখতে হয় অ্যাক্টিভে, পেসিভে এই ভার্বটার আগে টু লিখতে হয়। ওকে, সেটা লেখা আছে দেখেন ঘ নম্বরে, মানে আমাদের শেষটা উত্তর, ফোর্থ অপশনটা। উইচ সেন্টেন্স ইজ কারেক্ট, কোন বাক্যটা কারেক্ট। এই প্রশ্ন আপনি অবশ্যই পারেন, অবশ্যই আপনার পারার কথা ভাই। অসংখ্যবার এই প্রশ্ন আসছে, বিশেষ পরীক্ষা আসছে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ আ লয়ার, at least one of the students gets full marks in every exam, বিশেষ পরীক্ষার প্রশ্ন অনেকবার আসছে এই বাক্যটাই, এই বাক্যের মতো বাক্য। ওয়ান অফ এর পর নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, আমার অনেক বন্ধুর, অনেক বোনের একজন বোন নার্স, মানে আমার বোন আছে অনেকজন, একজনের কথা বলা হচ্ছে। তাহলে ওয়ান অফ মাই সিস্টার্স লাগবে, কিন্তু সিস্টার্স দুইটার একটা, ইজ লাগবে, ইজ আমার বোন আছে অনেকজন, বোন অনেকজন, কিন্তু কথা বলতেছি একজন নিয়ে, যিনি নার্স, ফলে উত্তর হবে ওয়ান অফ মাই সিস্টার্স ইজ আ নার্স, আমার অনেক বোনের একজন বোন হলো নার্স, উত্তর হবে থার্ড অপশনটা। ওকে, ওয়ান অফ মাই সিস্টার্স ইজ আ নার্স। দেন শি ওয়ার্কস অ্যাজ ড্যাশ FBI অ্যানালিস্ট, খুব ইজি কোয়েশ্চেন, নিশ্চয়ই পেরে গেছেন ভাই বোন। FBI, এই যে এফ বলতে কিন্তু আমরা এফ একটা এ সাউন্ড নিয়ে আসি, তাই না। আমরা জানি আর্টিকেল নির্ধারিত হয় কিন্তু আমাদের সাউন্ড দেখে, লেটার দেখে না। তাহলে FBI, এফ বলতে এ সাউন্ডটা আসে বিধায়, ভায়োল সাউন্ড আসে বিধায় আমরা এ না লিখে কি লিখবো, এন লিখবো। তাহলে শি ওয়ার্কস অ্যাজ অ্যান FBI analyst. Then we met Medha carrying a bouquet of red roses. আমরা মেধার সাথে সাক্ষাৎ করেছিলাম যখন সে ক্যারি করছিল বুকে অফ রেড রোজেস, মানে ফুলের তোড়া। তাহলে আপনি এখানে ক্যারিং শব্দটাকে কি বলবেন, জেরান্ড ইনফিনিটিভ ভার্বাল নাউন পার্টিসিপল। অবশ্যই যদি কারো জেরান্ড পার্টিসিপলের নিয়ে কনফিউশন থাকে, আমার ইউটিউবে এসে সার্চ করলে পেয়ে যাবেন, জেরান্ড পার্টিসিপল নিয়ে আমার ক্লাসটা করে ফেলতে পারেন, বা অন্য কোনো ক্লাসও করতে পারেন। উই মেট মেধা ক্যারিং, চলমান অবস্থা বোঝাচ্ছে কিনা, সেই ক্যারি করতেছে কিন্তু এটা বোঝাচ্ছে। উই মেট, আমরা সাক্ষাৎ করেছিলাম মেধার সাথে, মেধা তখন ক্যারি করতেছিল আ বুকে অফ রেড রোজেস, তাই না। এটা কিন্তু সে নিয়ে যাচ্ছে, নিয়ে বেড়াচ্ছে, এটা বোঝাচ্ছে। তার মানে এই ক্যারিং কাজটা কিন্তু তার চলমান, তার সাথে সে নিয়ে বেড়াচ্ছে। আমরা মেধার সাথে সাক্ষাৎ করেছিলাম যখন সেটা ক্যারি করছিল। মুভিং অবস্থা বুঝালে কিন্তু আমরা কি বলি, পার্টিসিপল। একটা এক্সাম্পল দিলে বুঝবেন, বিশেষ পরীক্ষা আসছে ভাই,
বিসিএস পরীক্ষার প্রশ্ন অনেক আসে, এটা হলো এক্সাম্পল। ফলে আপনি যদি বিসিএস পরীক্ষার প্রশ্ন বুঝে শুনে পড়েন, মুখস্থ করে তো লাভ নেই ভাই, ওনারা এক্স্যাক্টলি প্রশ্ন রিপিট করেন না, তবে এটার মতো করে প্রশ্ন রিপিট করেন। এবং সেম কথা বাংলাদেশের সব ধরনের ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষার জন্য কিন্তু আপনি যদি প্রিভিয়াস কোশ্চেন খুব বুঝে বুঝে পড়েন, মুখস্থ করে লাভ নাই, হুবহু আসবে না, তবে এটার মতো করে আসবে। পরীক্ষা ছিল এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস, তাই না? গ্যাদার্স নো মস, তাহলে এখানে অবশ্যই রোলিংটা জেরান। কেমনে বুঝবেন? জেরান তো না, পার্টিসিপল। দেখেন ভাই, ঘূর্ণয়মান পাথর, তাহলে ঘূর্ণয়মান মুভিং বুঝাচ্ছে তো, মুভিং বুঝালে কিন্তু মুভিং চলমান অবস্থা বুঝালে আপনি পার্টিসিপল বলবেন, ফলে এখানেও কিন্তু পার্টিসিপল। ওকে, দেন 5 years have passed since his father died। এটা এই টাইপের প্রশ্ন বিশেষ পরীক্ষা আসে সিন্সের ব্যবহারটা দিয়ে। সিন্সের ব্যবহারটা হলো ভাই বোন, সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট হয়, পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অথবা সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হয়, পরে পাস্ট পারফেক্ট হয়। তবে এখানে কথা এটা না, এখানে ওনারা বলছে এই বাক্যটার, এটা তো একটা কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? এটার একটা সিম্পল সেন্টেন্স বানিয়ে দিতে বলছে, কারেক্ট সিম্পল। এবং এই প্যাটার্নে প্রশ্ন আসে হলো মেডিকেল ভর্তি পরীক্ষায়, এটা বিশেষ পরীক্ষা আসে। কি বলছে? 5 years have passed since his father died। তার বাবা মারা গেছে 5 বছর হয়ে গেছে। এটারে সিম্পল বানাই দিতে হবে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ফাইনাইট ভার্ব আছে, আমরা কিন্তু সিম্পলে একটা ফাইনাইট ভার্ব রাইখা বাক্যের অর্থ ঠিক রাখতে হবে। বাক্যের অর্থ ঠিক রাখতে হবে, তবে ফাইনাইট ভার্ব একটা থাকবে। এরকম একটা বাক্য কোনটা? দেখেন, his father has died 5 years ago। his father has died for 5 years তো হয় না, his father died since 5 years। কি বলবেন ভাই? অর্থ ঠিক রাখতে হবে, কিন্তু অর্থ ঠিক রাখতে গেলে আমাদের উত্তর হবে বি নাম্বারটা, ইয়েস। হিজ ফাদার ডাইড, আমাদের মূল বাক্য কিন্তু তার বাবা মারা গেছে, তাহলে আপনি হ্যাজ ডাইড দিতে পারবেন না। তার বাবা, এবং 5 years ago কথাটা লেখা আছে কিন্তু অপশন দেখেন, 5 years ago। 5 years ago মানে কি? অতীতের চিহ্ন, মানে পাস্ট টেন্স আপনি লিখতে হবেই হবে। ওকে, এন্ড দেন আসেন চুজ দ্য অ্যান্টোনিম অফ কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি শব্দের বিপরীতধর্মী ওয়ার্ড কোনটা? কন্টেনশন, বিকারিং, আনএনিমিটি, ডিসপিউট। অবশ্যই কন্ট্রোভার্সি মানে বিপরীতধর্মী, কন্ট্রোভার্সি বলে না বিতর্ক। তাহলে দেখেন ভাই, কন্ট্রোভার্সি মানে বিতর্ক, ডিসপিউট, বিকারিং, কন্টেনশন, তিনটাই কিন্তু বিতর্ক, ঝগড়াঝাটি বোঝাচ্ছে। তার মানে আছে বাকি একটা আনএনিমিটি। এনিমিটি মানে কি? শত্রুতা। আর আন মানে দেখেন, এই যে পরীক্ষা কিন্তু এটা আবার আসতে পারে আলাদা করে, যে আন শব্দটা, এই আন প্রেফিক্সটা কার আগে বসতে পারে, এরকম সাইডটা শব্দ দিয়ে দিবে, এই যে এনিমিটি, আন এনিমিটি। এই জন্য রিডিং করার অভ্যাস থাকলে অনেক কিছু আপনি অটোমেটিকলি পারবেন, যেগুলো পরীক্ষার হলে মুখস্থ করে গেলে আপনি প্রয়োগ করা মুশকিল। ওকে ভাই, তাহলে উত্তর পেয়ে গেছি আমরা আন এনিমিটি, মানে শত্রুতা না, মানে গ্যাঞ্জাম নাই, ঝগড়া নাই। কন্ট্রোভার্সি বাকিগুলোতে ঝগড়া গ্যাঞ্জামের কথা আছে। কন্টেনশন, বিকারিং, ডিসপিউট মানে বিতর্ক, ঝগড়া এরকম বোঝাচ্ছে। দেন ফর গডস সেক হোল্ড ইউ টাং এন্ড লেট মি লাভ। দিস লাইন ইজ টেকেন ফ্রম দ্য পোয়েম। আমরা লিটারেচার পার্টে চলে আসছি। এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এগুলো তো আসলে আমার বোঝানোর কিছু নাই, আপনাদেরকে এগুলো পড়ে যেতে হবে, মুখস্থের মতোই করতে হবে। আসেন, উত্তর হলো ভাই আমাদের সেকেন্ডটা, দ্য ক্যানোনাইজেশন থেকে, কবিতার থেকে নেওয়া হয়েছে। ফর গডস সেক হোল্ড ইউ টাং এন্ড লেট মি লাভ। এবং এই টাইপের যে উক্তিগুলো আছে, এগুলো কিন্তু পরীক্ষায়ও আসে, মানে সাধারণ জ্ঞান আকারও কিন্তু অ্যাডমিশন টেস্টও আসে, এবং এগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারও কিন্তু পরীক্ষায় আসে। ফলে এগুলো পড়ে রাখা দরকার হয়। বিশেষ করে দেখুন, ফর গডস সেক ড্যাশ ইউর টাং, এখানে হোল্ড ইউর টাং, আপনি হোল্ড শব্দটাই লিখতে হবে, অন্য কিছু লেখা যাবে না। ওকে, দেন দ্য ওয়ান অ্যাক্ট প্লে রাইডার্স টু দ্য সি ওয়াজ রিটেন বাই। অ্যাক্টের প্লে এ রাইডার্স টু দ্য সি, এটা কে লিখেছেন? এখানে যেটা আছে সেটাই আপনার বোঝাবোঝির কিছু নেই, মুখস্থের মতো কথাবার্তাকে জেএম চেঞ্জ, মানে আমাদের গ নাম্বারটা। দেন এরপর আসেন নেইদার আ বরোয়ার নর আ ল্যান্ডার বি ফর লোন অফট লুজেস বোথ ইটসেলফ অ্যান্ড ফ্রেন্ড। দিস এক্সট্রাক্ট ইজ টেকেন ফ্রম শেক্সপিয়ার্স প্লে। শেক্সপিয়ারের কোন প্লে থেকে এই জিনিসটা নেওয়া হয়েছে? আরে ভাই রে ভাই বোঝানোর কিছু নাই, আপনার এগুলো মুখস্থের মতো রাখতে হবে। শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে। হ্যামলেট কই? এই যে হ্যামলেট। এখানে বরোয়ার আর ল্যান্ডার দুটো শব্দের অর্থ আপনি খেয়াল রাখতে পারেন। বড় মানে ধার করা, হ্যাঁ, শব্দটা হলো BORROW, বড় মানে ধার করা, আর উল্টাটা হলো ল্যান্ড মানে ধার দেওয়া। তার মানে এটা ধার দিছে, এগুলো ধার করছে, হ্যাঁ।
তাহলে বোরো মানে ধার করা, ল্যান্ড মানে ধার দেওয়া। দেন হু কম্পোজ দ্য ইলিজিয়েট পোয়েম কি থাইথিরসিস, বা উচ্চারণ বলতে পারছি না আমি ভাই, কে বলেছেন এই কবিতাটা, কে কম্পোজ করেছেন? ওই যে মুখস্থের মতো রাখতে হবে, এখানে বুঝাবুঝির কিছু নাই, লিটারেচারটা বুঝাবুঝির কিছু নাই আমাদের। কি? ম্যাথিউ আর্নল্ড, ম্যাথিউ আর্নল্ড। দেন হু ইজ দ্য রাইটার অফ দ্য ফেমাস এসে ট্রেডিশন অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, কে লিখেছেন? মুখস্থ করেন টি.এস. ইলিয়ট, টি.এস. ইলিয়ট। এটা এইচএসসি টেক্সট বইয়ের সাথে কানেক্টেড, মানে টি.এস. ইলিয়টের কবিতাও আছে। দেন আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট, প্রিভিয়াস কোশ্চেন ভাই। দিস অফট কোটেড লাইন অকার্স মানে আছে ইন রিকার্স ইন শেলিজ নোটেবল পোয়েম, শেলি পার্টিসিপেশন শেলির কথা বলছে, শেলিজ কোন কবিতা থেকে আছে এটা, এই কথাটা আছে ওই যে টু আ স্কাইলার্ক, এই কবিতায় এই কথাটা আছে। দেন হু অথর্ড দ্য ফিউচারিস্টিক নোভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড, কে লিখেছেন এটা? অথর মানে কে অথর করেছেন, মানে অথর কে আসলে, এটা বোঝাচ্ছে। তার ফিউচারিস্টিক নোভেল ব্রেভ নিউ ওয়ার্ল্ড, এটা কে অথর কে? E.M. ফস্টার, ভার্জিনিয়া উলফ, আলডাউস, লিওনার্ড হাক্সিনসাইন, গ্রাহাম গ্রিন। অবশ্যই থার্ড নাম্বারটা আনসার, মুখস্থের মতো রাখতে পারেন। গুড ফেন্সেস মেক গুড নেইবার্স, এই লাইনটা, দ্য লাইন ওয়াজ রিটেন বাই, কে লিখেছেন? রবার্ট ফ্রস্ট, বিখ্যাত কবি, পরীক্ষা অনেক আসছে ওনার দিয়ে। কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ, পরীক্ষার প্রশ্ন সাধারণ জ্ঞান আকারে ভর্তি পরীক্ষা আসছে। দ্য ভিলিয়ান নেভার টেস্ট অফ ডেথ বাট ওয়ান্স, ইন উইচ প্লে অফ শেক্সপিয়ার ডু ইউ ফাইন্ড দিস কোট, এটা কোন শেক্সপিয়ারের কোন প্লেতে এই কোটটা আছে? জুলিয়াস সিজার, রোমিও এন্ড জুলিয়েট, 12th নাইট, দ্য টেম্পেস্ট। কোথায় আছে ভাই? জুলিয়াস সিজারে আছে। দেন নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, দিস কোট ইজ এক্সট্রাক্টেড ফ্রম টেনিসনস পোয়েম। আমাদের সব কোট আছে, কোট মানে এই কোট কোথায় আছে, কে লিখছে, কোন কবিতা আছে, কোন প্লেতে আছে, এরকম। তাহলে নলেজ কামস বাট উইজডম লিঙ্গার্স, এটা এই কোটটা এক্সট্রাক্টেড ফ্রম টেনিসনস পোয়েম, টেনিসনের কোন কবিতা থেকে আসছে এটা? দেখেন ভাই, উত্তর হলো লক্সলি হল, ঘ নাম্বারটা। দেন দ্য ট্র্যাজেডি স্যামসন অ্যাগনিস্টেস ওয়াজ পেন্ড বাই মানে কে লিখেছেন আর কি? হ্যাঁ, উত্তরের জন মিল্টন। হু ইজ দ্য প্লে রাইট অফ দ্য আবসার্ড ড্রামা ওয়েটিং ফর গডট, এই ড্রামাটা কে লিখেছেন, মানে প্লে রাইট কে? স্যামুয়েল বেকেট। And then it's strange but true, for truth is always stranger than fiction. This quote is আবারও সেই কোট, সবই তো কোট দেখি। This quote is taken from a poem of, কার কবিতা থেকে? লর্ড বাইরনের, বিখ্যাত কবি। Then who wrote the novella Heart of Darkness, কে লিখেছেন হার্ট অফ ডার্কনেসটা? এটা লিখেছেন কে? জোসেফ কনরেড। And then who was the writer of the autobiographical as well as political essay Shooting an Elephant, কে লিখেছেন? জর্জ অরওয়েল। এই ছিল প্রশ্ন সমাধান। শেষ দিকের এগুলোতে আমার বুঝাবুঝির কিছু নাই, আপনারাও বোঝার মতো কিছু নাই, ডাইরেক্ট মুখস্থের মতো রাখতে হয়। এগুলো প্রিভিয়াস কোশ্চেনের অনেকগুলো পয়েন্ট আছে, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টেও কাজে দেয়। এ ছিল আজকের প্রশ্ন সমাধান। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।